নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত গল্প কুসুম, আমি জানি তুমি ভালো নেই। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদার রচিত গল্প কুসুম, আমি জানি তুমি ভালো নেই। এক চৈত্রের দুপুরে জনমানবহীন ছোটনাগপুরে মালভূমিতে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। মাথার ওপর আগুন, পায়ের তলা পুড়ছে। যেদিকে তাকাই খাঁ খাঁ শূন্যতা, সবুজের চিহ্ন মাত্র নেই। প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারণা হয়েছিল তখন। তোমায় দেখে আজ সেই ছবিটাই মনে এলো কুসুম। কুসুম, তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? বর্ষার মেঘে তা থই থই আকাশে যৌবনের যে আনন্দ, তা কি করে হারিয়ে যায় চৈত্রের শুষ্কতায়? আজ এতকাল পরে তোমাকে দেখেই বুঝলাম কুসুম, তুমি ভালো নেই। পাহাড়ি স্টেশনে নেবে চারধারে তাকানোর পর নিজেকেই আগন্তুক বলে মনে হয়েছিল আমার। অথচ সেই বাল্যকালে আমাদের চোখের সামনে রেল লাইন পাতা হয়েছিল, ট্রেন এসেছিল মালাপুরে, দিনে দুবার তার যাওয়া আসা। স্টেশনের বাইরে চালাঘরে হরিপদ কাকা চায়ের দোকান খুলেছিল। দুবারের ট্রেনে কি আর বিক্রি হতো তার। প্রথম স্টেশন মাস্টারের নাম ছিল ঘনশ্যাম ধারা। তাকে নিয়ে কত হাসাহাসি। চেহারার সঙ্গে নামের এমন রাজ্যটক মিল বড় একটা চোখে পড়ে না। লাগোয়া রেল আবাসে ঘনশ্যাম ধারা একাই থাকতেন। টিকিট বিক্রি থেকে ট্রেনকে পতাকা দেখানো সবটাই নিজে হাতে করতেন। কিন্তু তাতে কি বা সময় ব্যয় হতো? সারাটা দুপুর আম গাছের নিচে বসে তিনি হরি কাকার সঙ্গে ফিশ খেলতেন। তারপর আরও একজন বাড়লে 29। আজ আমার মনে ছবিগুলো এলো, কিন্তু হরিপদ কাকার দোকানটা বেশ বড় হয়ে গেছে। তার জায়গায় আরও 10টা দোকান, রিকশার ভেঁপু, কুলিদের হইচই। শুনলাম দিনে 10 বার দাঁড়ায় ট্রেন স্টেশনে। এখনকার স্টেশন মাস্টার ছিপছিপি সুদর্শন। কথা বলে শুনলাম ইংরেজি শব্দ বেশি ব্যবহার করেন। কুসুম, তুমি আর আমি প্রথম দিনে ট্রেন দেখতে এসেছিলাম এখানে। অবশ্য তখন স্টেশনটা তখনকার আমাদের মতো ছিল। এখনকার সব শহরের মতো তখন আমাদের অনেকের বাড়িতে রেডিওও ছিল না, টিভির কথা তো কেউ শোনেইনি। কিন্তু তখন আমাদের আনন্দের অভাব ছিল না। কুসুম, তখন তোমার বয়স 8, আমি 11। প্রথম যেদিন ট্রেন আসবে আমাদের স্টেশনে, সেদিন মফস্বল শহরটা প্রায় খাঁ খাঁ করছিল। সবাই এসে ভিড় করেছে স্টেশনের দুপাশে। দুটো লাইন সমান্তরাল ওই দিগন্ত থেকে ছুটে এসে অন্য দিগন্তে উধাও হয়ে গিয়েছে। নতুন কোট প্যান্ট, মাথার টুপি, হাতে ফ্ল্যাগ নিয়ে ঘনশ্যামবাবু উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন। বড়রা তার সঙ্গে কথা বলতে চাইলে বলছেন সময় নেই। মাঝে মাঝে ধমকাচ্ছেন। ট্রেন লাইনে যেন কেউ এসে না দাঁড়ায়। হরিপদ কাকা চা বিক্রি করে কুল পাচ্ছেন না। এই সময় ঝমঝম করে ট্রেন এলো। ইঞ্জিনের গায়ে আগের স্টেশনগুলোয় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে। এখানকার বড়রাও পড়ালেন। ঘনশ্যামবাবু গার্ডের সঙ্গে কথা বললেন। তারপর ট্রেন ছেড়ে দিল। ঠিক তখনই কুসুম, তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে এই ট্রেন কোথায় যাচ্ছে। আমি বলেছিলুম কি জানি।
তুমি জিজ্ঞাসা করেছিলে অনেক অনেক দূরে? আমি বলেছিলাম হ্যাঁ, লন্ডন, দিল্লি। আমার যা মনে পড়েছিল তাই বলেছিলাম। তুমি বড় চোখে আমার দিকে তাকিয়েছিলে, বলেছিলে যাবে, যাবে একদিন। আমি বলেছিলাম ধ্যাৎ, বাড়ি থেকে ছাড়বেই না, টাকা লাগবে, কোথায় পাবো? তুমি আর কোনো কথা বলনি। রিকশায় উঠলাম, বিহারি রিকশাওয়ালা। জিজ্ঞাসা করে জানলাম লোকটা কাজের ধান্দায় এখানে এসেছিল 10 বছর আগে, এসেই রিকশা চালাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। আমি সেটাও ভাবছিলাম। আমাদের বাল্যকালে এই মফস্বল শহরে কোনো হোটেল ছিল না। রামলাল আগরওয়ালা একটা ধর্মশালা বানিয়েছিলেন, কিন্তু সেখানে অবাঙালি ব্যবসায়ীরাই বেশিরভাগ উঠত। ভেবেছিলাম বুঝি সেখানেই যেতে হবে, কিন্তু স্টেশন চত্বরের এত পরিবর্তন দেখে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো ভালো হোটেল হয়েছে? রিকশাওয়ালা জবাব দিলে হ্যাঁ বাবু, 4টে ভালো হোটেল, একটা খুব ভালো হোটেল। আমি বললুম খুব ভালো হোটেলটাই নিয়ে চলো। একটু বাদেই যে শহরটাকে আমি দেখতে পেলাম তা আমার অচেনা। দারুণ দারুণ দোকান, নতুন বাড়ি, বিউটি পার্লার থেকে এটিএম, টিভির শোরুম থেকে পিৎজার দোকান, যা আছে সব আধুনিক শহরে এখানে তা সব পাশাপাশি সাজানো। রাস্তাগুলো অনেক চওড়া হয়েছে, যেন আলাদিনের দৈত্য এসে বদলে দিয়ে গিয়েছে সব। আর তখনই আমার ভয় করতে লাগলো, কুসুম তুমি আছো তো এই শহরে? খুব ভালো লাগলো হোটেলের সামনে এসে, একেবারে অবাক হয়ে গেলাম। ইন এবং আউট লেখা দুটো গেট, মাঝখানে অনেকটা সুন্দর লন, ওপাশে ঝকঝকে 5তলা বাড়িটার ওপর লেখা আছে ডে অ্যান্ড নাইট। এত বড় বাড়ি তখন কেউ এখানে চোখেও দেখেনি। রিকশাওয়ালাকে ছেড়ে দিয়ে সুটকেস নিয়ে কাঁচের দরজা ঠেলে পা বাড়াতেই ঠান্ডা লাগলো বেশ। বুঝলাম ঠান্ডা মেশিন চলছে। রিসেপশনিস্ট মিষ্টি হেসে বললে ইয়েস। প্রতিদিন থাকার জন্য 2500 টাকা দিতে হবে। সে সময় কোনো কোনো বাড়ির কর্তা ওই মাইনে চাকরি করতেন। আমি লিফটে উঠলাম 3 তলায়, প্লাস্টিকের কার্ড ঢুকিয়ে দরজা খুললাম। যে কোনো 4 স্টার হোটেলে এরকম ঘর দেখতে পেতাম। মনে পড়ল ছেলেবেলায় আমরা একটা হ্যারিকেনকে ঘিরে 3 ভাই বোন পড়তে বসতাম এই শহরেই। না, আমি ঠিক করলাম আর অবাক হব না। দারুণ বিছানায় জুতো শুদ্ধ শুয়ে পড়লাম। কতদিন পরে আমি এই শহরে এলাম? 40? হ্যাঁ, ঠিক 40 বছর পরে। এই বছরগুলোয় আমি অনেক লড়াই করেছি কলকাতায়, তারপর লন্ডন, নিউ ইয়র্কে ঘুরেছি নিয়মিত। এখন যাকে বলে সচ্ছল, আমি তাই। এখানে আমার কথা ছিল না আসার, মনেই তো ছিল না। গত সপ্তাহে বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডার টরন্টো শহরে গিয়েছিলাম। অনুষ্ঠানে ভিড় হয়েছিল বেশ। বক্তৃতা ছাড়াও আমাকে অনুগল্প পড়তে হয়েছিল কয়েকটা। সবাই খুব খুশি হয়েছিল। অনুষ্ঠানের শেষে অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা। হঠাৎ চোখ তুলে দেখলাম তুমি। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। 40 বছর আগের সব স্মৃতি ঝাঁপিয়ে পড়ল একসঙ্গে। একটি 22 বছরের মেয়ের মধ্যে তুমি আসো কি করে? সেই নাক, চিবুক এবং চোখ। কিন্তু কোথায় শেষবার দেখেছিলাম যখন তুমি 12 বছরের মুখটাই যেন একটু পরিণত হয়েছে 22-এ। আমাকে অবাক হতে দেখে সেই মেয়েটি হাসল।
কি হলো স্যার? তোমার নাম কি? ফুল। বাহ, চমৎকার। কি করো এখানে? মাস্টার্স করছি। সপ্তাহে সামনের সপ্তাহে চাকরি শুরু করব। আপনার অনেক গল্প আমার পড়া, খুব ভালো লাগে। ফুল হাসতেই আবার তোমাকে দেখলাম আমি বললাম, অনেক ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি কত ছোট। তাছাড়া আমি যে শহরে ছিলেন সেখানে জন্মেছি। ফুল বলল, কোন শহরে? বাহ, আপনার মনে নেই? আপনার অনেক বইতে বারবার যে শহরটার কথা লিখেছেন, ভুলে গেছেন? ও, তাই বুঝি। কোথায়, কোন পাড়ায় তোমার বাড়ি? আমার পিসির নাম কুসুম কুমারী। আচমকা হৃৎপিণ্ড উপড়ে এলো গলায়, কথা আটকে গেল। জানেন, এই যে আমি এখানে পড়তে এসেছি তা শুধু পিসির জন্যে। আমরা 3 ভাই বোন। বাবার ক্ষমতা ছিল না এখানে এত দূর পড়তে পাঠাবার। পিসি আমাকে খুব ভালোবাসে। আমার দায়িত্ব ছেলেবেলা থেকে তো পিসিই নিয়ে নিয়েছিল। ও, আপনার অনেক লেখায় পিসি আছে না? হয়তো। আপনি কিরকম এড়িয়ে যাচ্ছেন? পিসিকে জিজ্ঞেস করলেও পিসি এড়িয়ে যেত। তোমার পিসি এখন কোথায়? পিসি তো বাড়িতেই আছে, স্কুলে পড়ায়। তোমাদের বাড়িতে, মানে আগের বাড়িতে? হ্যাঁ, পিসি বিয়ে করেনি। দাদু মারা যাবার পর সংসারের হাল ধরতে হয়েছিল তো। আমি ভাবছি এবার পিসিকে আমার কাছে নিয়ে আসব। সেদিন ফুল আমাকে লাঞ্চ খাইয়ে দিল। তোমার কথা আরও বলেনি। এমনকি শহরটা যে এখন বদলে গিয়েছে সেই কথাও না। ও শুধু বলেছে এখানে ওর আজকাল খুব একা লাগে। জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে বলেছে কোনো ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ার হয়নি। অনেকেই অ্যাপ্রোচ করেছে, কিন্তু ওর খুব ভয় করে। ছেলেদেরকেও বিশ্বাস করতে পারে না। শুনতে ভালো না লাগলেও আমি চুপচাপ ছিলাম। তারপর থেকে আমি কোনো কাজে মন দিতে পারছি না। বারংবার মনে পড়ছে কুসুম তোমার কথা। আচ্ছা, আমি যখন 15 বছর বয়সে ওই শহর ছেড়ে এসেছিলাম তখন তুমি 12। আমি কি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন? তুমি যখন কিছু বলতে আমি মানে বুঝতাম না। আমার চেয়ে 3 বছরের ছোট তুমি, তবু কিরকম রহস্যময় ছিল তোমার কথা। আমাদের শহরের প্রান্তে রাজবাড়ির দিঘির পাড়ে নিয়ে গিয়ে তুমি বলেছিলে, দেখো দিঘির জল দেখো। আমি দেখেছিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে, বলো তো দিঘি কার বন্ধু? আমি বলেছিলাম, ধ্যাৎ, দিঘি কি মানুষ যে কারো বন্ধু হবে? তুমি হেসেছিলে, বলেছিলে, না, দিঘি আকাশের বন্ধু। তাকিয়ে দেখো, দিঘিতে আকাশের ছায়া পড়েছে। আকাশের সব রং দিঘিতে। কুসুম, এগুলো কি ভালোবাসার কথা? তখন আমি বুঝিনি। আজ আমি বুঝতে এলাম। কলকাতায় ফিরে এসেই স্থির করলাম তোমার মুখোমুখি হব। এই দেখা না হওয়া পর্যন্ত যেন আমার শান্তি নেই কুসুম। বিকেল 4টে বাজল। তৈরি হয়ে নিলাম। তোমার সঙ্গে দেখা করতে চাই দিনের আলোয়, রাত নামলে নয়। হোটেলে রিসেপশনে যারা সদা জাগ্রত তাদের কারোরই আমাকে চেনার কথা নয়। একজন জিজ্ঞাসা করলেন, আপনি যদি দূরে কোথাও যান তাহলে হোটেলের গাড়ি নিয়ে যেতে পারেন। মাথা নেড়ে বললাম, দূরে যাব না। তারপর কৌতূহল হওয়ায় জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয়ই শহরের মানুষ নন?
চাকরির সুবাদে এসেছেন? উত্তর দিলেন, না, আমার বাড়ি এখানেই। আচ্ছা, কোন পাড়ায়? এরকম বলিয়ে কইয়ে এরকম নব্য চেহারার মহিলা আমাদের সময়ে এই শহরে ছিল না। মহিলা বললেন, টেম্পল রোডে আমার বাবা থাকতেন, এখন আমরা থাকি নবাব পাড়ায়। টেম্পল রোড, খালের পাশের সেই সরু পথটা যেখানে কালীবাড়ি ছিল বলে ওই নাম হয়েছিল। ওখানকার অনেককেই চিনতাম, তাই জিজ্ঞাসা করলাম, তোমার বাবার নাম কি? জবাব দিলে, নিখিল চন্দ্র মিত্র। আমি তো অবাক, নিখিলের মেয়ে? মহিলাটি আবার জিজ্ঞাসা করলে, আপনি আমার বাবাকে চেনেন? আমি বললাম, চিনতাম, খুব ভালো লাগলো। ওকে আমার কথা বললে নিশ্চয়ই চিনতে পারবে, বলে দেখো আমার কথা। বাইরে বেরিয়ে এসেও ঘোর কাটল না। নিখিল আমাদের ক্লাসে সবচেয়ে শান্ত ও সুদর্শন ছিল, কিন্তু ওর সৌন্দর্যে মেয়েলি ভাবটার বাড়াবাড়ি ছিল। কথাও বলতো একটু মেয়েলি ঢঙে। মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ যারা পেত না, তারা ওর সঙ্গে ভাব করে বেশ মজা পেত। জনার্দন তো ঘোষণাই করেছিল সে কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না, নিখিলই হবে ওর প্রেমিকা, ওর সঙ্গেই সারা জীবন থাকবে। সেই নিখিলের এত স্মার্ট মেয়ে, ভাবতেই পাচ্ছি না। নিখিল কি তার স্বভাব এখন বদলে ফেলেছে? জনার্দনের সঙ্গে ওর কি আর সম্পর্ক আছে? এসব প্রশ্ন মাথায় পাক খাচ্ছে। তখন একটা রিক্সাওয়ালা আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য হর্ন বাজালো। রিক্সায় উঠলাম। তোমার বাড়িতে যেতে হলে শহরের অনেকটা ডিঙিয়ে যেতে হবে। তখন ছিল সরু রাস্তা, এখন সেটা বেশ চওড়া হয়েছে। বাঁদিকে গুপ্তদের পুকুরটা চোখে পড়তেই জায়গাটাকে চিনতে পারলাম। পুকুরটা এখনো আগের মতো রয়েছে, অল্প জল। হয়তো সরকারের আইন পুকুরটাকে বাঁচিয়ে রেখেছে প্রমোটারদের হাত থেকে। কিন্তু এই রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান ছিল, তারা কোথায় গেল? এখন তো সাইবার ক্যাফে, বিউটি পার্লার, আধুনিক ফাস্টফুডের দোকান পরপর দারুণভাবে সাজানো। মোড়ের মাথায় এসে মনে পড়ল যতীন কাকার কথা। ওর ভাইপো বুলু আমাদের সঙ্গে পড়তো। তখন শহরের একমাত্র বই পত্রিকার দোকানটা ছিল যতীন কাকার। দোকানটা ভেঙে রাস্তা হলেও পাশের দোতলা বাড়ির একতলায় সাইনবোর্ডটা দেখতে পেলাম, বইটই। হ্যাঁ, ওই নামটাই তো ছিল, কিন্তু তখন আমরা বলতাম যতীন কাকার দোকান। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে নিচে নামলাম। বাইরে থেকে বুঝিনি, ভেতরে বেশ ভিড়, আর দোকানটাও ঢের বড়। আগে যা ছিল তার 3 গুণ। 4টি যুবক খদ্দের সামলাচ্ছে। ভেতরের ক্যাশ কাউন্টারে বসে আছেন যে বৃদ্ধ, তার ভুরুর চুল সাদা, চুলের কোথাও কালো নেই। আমার মনে যতীন কাকার যে চেহারাটা ভাসছে তার সঙ্গে অনেক তফাৎ। মনের ছবির মুখে কিছু বলি রেখা চুল ভুরু সাদা করে দিতেই এই মুখটি তৈরি হলো। একজন যুবক এগিয়ে এসে আমায় জিজ্ঞেস করলো, কি বই দেব? আমি বললাম, বই চাই না, ওর সঙ্গে কথা বলতে চাই। চোখের ইশারায় যতীন কাকাকে দেখালাম। যুবক যতীন কাকাকে জানাতে তিনি আমার দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করেও না পেরে উঠলেন। এখনো পাজামা পাঞ্জাবি পরেন দেখছি। কাউন্টারের ধারে এসে বললেন, বলুন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি যতীন কাকা? সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, এখানে আমাকে সবাই দাদু বলে। আপনি কি আমার ভাইপোর বন্ধুদের কেউ? তারপর চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলেন। বললেন, শম্ভু, শম্ভু না? তারপর আমি নিজের নাম বললাম। যতীন কাকা তো অবাক,
বললেন, হ্যাঁ তাই তো, তোমার ছবি তো বইয়ের পিছনে প্রায়ই দেখি। তাছাড়া তোমার মুখবয়বেরও তেমন কোনো পরিবর্তন হয়নি। এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকলাম। আদর করে বসতে বললেন। বললাম, আপনার দোকানও বেশ বড় হয়েছে। যতীন কাকা বললেন, তা হয়েছে, তবে সেটা স্কুল বইয়ের কল্যাণে। তুমি এখন বিখ্যাত লেখক হয়েছ। এই আমার দোকানেই তোমার প্রচুর বই। স্কুলের প্রাইজ হিসাবে তোমার বইয়ের চাহিদা আছে। এই তো দেখো, সামনের সপ্তাহে গার্লস স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন, লিস্টে তোমার অনেক বই আছে। কথা শেষ করে একজনকে ডাকলেন। বললেন, গার্লস স্কুলের কুসুম দিদিমণি যে লিস্টটা দিয়ে গেছেন ওটা আনতো। লিস্ট এলো। কুসুম, এটা কি তোমার হাতের লেখা? তোমার হাতের লেখাতে কি তখনও এমন মুক্ত ঝরত? যতীন কাকা দেখালেন। আমার 18টা বই ওই তালিকায় রয়েছে। কিছুক্ষণ কথা বলার মধ্যেই প্রচারিত হয়ে গেল আমি কে। একজন ক্রেতা আমার বই কিনে এগিয়ে দিলেন অটোগ্রাফের জন্য। অটোগ্রাফটা দেওয়ার পর যতীন কাকা জিজ্ঞেস করলেন, কতদিন আছো? আমি বললাম, ঠিক তো নেই কিছু। যতীন কাকা আমায় অনুরোধ করলেন একবার আগামীকাল বিকেলে এই দোকানে আসার জন্য। আমি উঠলাম। যতীন কাকু বারংবার বললেন কাল ওখানে যাবার জন্য। রিকশায় বসে ভাবলাম, হয়তো লোকজন আসবে, আমার বই কিনে অটোগ্রাফ নেবে, অর্থাৎ আমাকে দেখিয়ে কাল কিছু লাভ করতে চান যতীন কাকু। এখন তার ব্যবসা এমনিতেই ভালো, তবুও আমি সেই ছোট্ট দোকানটায় বসে উনি যখন সারাদিন 3-4 জনের বেশি খদ্দের পেতেন না, তখনও ওকে অন্যরকম লাগতো আমার। দোকান গেলেই মনে হতো সুকুমার রায় আর অবনীন্দ্রনাথ পড়তে হবে। তিনি বলতেন, সুকুমার রায় আর অবনীন্দ্রনাথ পড়ো, না পড়লে জীবনটাকে দেখার চোখ তৈরি হবে না। কুসুম, ভাবতে পারো, এই শহরের যে কেউ ছিল না, বয়সে ছোট হওয়া সত্ত্বেও তুমি যা বলতে তা বুঝতে যার অনেক সময় লাগতো, তাকে অটোগ্রাফ দিতে হবে এখানে? আমার মোটেই ইচ্ছে করছে না। ইচ্ছে করে রিক্সাওয়ালাকে বললাম টেম্পল রোড হয়ে যেতে। দেখলাম ক্যানাল বেশ চওড়া, নৌকো ভাসছে। 2-3টে ভাসমান রেস্টুরেন্টও চোখে পড়ল। টেম্পল রোড চওড়া হয়ে গেছে। নিখিলদের বাড়িটাকে ঠিক ঠাওর করতে পারলাম না। একদিকে ক্যানাল, অন্যদিকে সারি সারি নতুন দোতলা বাড়ি। একটু বেশি আস্থা রেখেছিলাম নিজের ওপর। নিখিলের মেয়ের কাছ থেকে ঠিকানাটা নিয়ে আসা উচিত ছিল আমার। খোঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যেত নিখিলকে, কিন্তু তাতে দিনের আলো নিভে যেত। রিক্সাওয়ালাকে বললাম তোমার পাড়ায় নিয়ে যেতে। নদীর ধারে তোমাদের বাড়ি। আমার ফুলমাসি থাকতেন ঠিক তোমাদের পাশের বাড়িতে। আমরা তখন খুব ছোট। ফুলমাসির বাড়িতে গেলেই তুমি চলে আসতে। তোমার যখন 6 বছর বয়স, তখন দারুণ ক্যারাম খেলতে। পরপর 5টা গুটি গর্তে ফেলতে অনায়াসে। দেখলাম অনেক নতুন বাড়ি হয়েছে ওই পাড়ায়। তারপর বাঁধটার কাছে এলাম। বাঁধের গায়ে রাস্তা। রিক্সাওয়ালা জানালো নদীকে বাঁধ দেওয়া হয়েছে যাতে পার ভাসিয়ে না দিতে পারে। শেষ পর্যন্ত তোমাদের বাড়ি। না, টিনের চালটা নেই। একতলা সিমেন্টের সুন্দর ছিমছাম বাড়ি। বাইরে বারান্দা। পাশের ফুলমাসিদেরটা দোতলা হয়েছে। মেসো মারা যাবার পর ফুলমাসি বাড়ি বিক্রি করে চলে গেছেন কলকাতায়, ছেলের কাছে। ভাড়া না মিটিয়ে রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলে গেট খুলে ভিতরে ঢুকলাম। একটি কিশোর বারান্দায় এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো কাকে চাইছেন। একটু অস্বস্তি হলো। তোমার নাম বললে কি প্রতিক্রিয়া হবে।
ছোটবেলায় এই শহরে কোনো অবিবাহিতা মহিলার কাছে কোনো পুরুষ আসতে আমরা শুনিনি, নাম করা তো দূরের কথা। হেসে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কিশোরটি জানালো, অনুপম। বাহ, খুব সুন্দর নাম। কে দিয়েছে জানতে চাইলাম। বললে, পিসিমণি। আমি বললাম, তাই বলো, তিনি আছেন? কিশোর জানালো, আছেন, কিন্তু এখন তো পিসিমণিকে পাওয়া যাবে না। থম ধরল বুকে। তবে কি তোমার সঙ্গে এত দূরে এসেও দেখা হবে না কুসুম? কিশোরটি আবার বলল, বিকেল হলেই পিসিমণির মন খারাপ হয়ে যায়, কারও সঙ্গে কথা বলেন না, বিছানায় শুয়ে গীতবিতান পড়েন চুপচাপ। কিশোরের কথার মধ্যেই একজন মধ্যবয়সী মহিলা এসে দাঁড়ালেন দরজায়। আমায় জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি নাম বললাম। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি লেখক? আমি বললাম, হ্যাঁ, ওই আর কি। তিনি আমাকে বসালেন। বারান্দায় সাজিয়ে রাখা চেয়ার দেখিয়ে এগিয়ে এসে বললেন, আপনার লেখার আমরা খুব ভক্ত। আমার মেয়ে। আমি বললাম, ফুল? উনি বললেন, আপনি জানলেন কি করে? আমি অবাক করে দিয়ে বললাম, ওর সঙ্গে যে দেখা হয়েছিল আমেরিকায়। মহিলা খুব হতাশ হলেন, বললেন, আচ্ছা দেখুন তো, গতকাল ফোন করেছিলাম অথচ একবারও বলেনি। ও আপনার প্রায় সব লেখাই পড়েছে, বসুন। মহিলা আন্তরিক, আমিও বসলাম। তিনি আবার বললেন, আপনার মতো একজন মানুষ আমাদের বাড়িতে এসেছেন, ভাবতেই ভালো লাগছে। আপনার বাড়িও তো এই শহরে ছিল, তাই না? আমি বললুম সংক্ষেপে, হ্যাঁ, এখানেই আমি জন্মেছি। মহিলা খুব গর্ব করে বললেন, যখনই এই শহরের কথা লেখেন তখন সবাই খোঁজে, পরিচিত কে আপনার লেখা এলো। আপনি বসুন, দিদিকে ডেকে দিচ্ছি। আমি বললাম, ও যদি ব্যস্ত থাকে তাহলে বিরক্ত করবার দরকার নেই। মহিলা হাসলেন। দিদি স্কুল থেকে ফিরে একটু আরাম করে বলেই ওদের বোঝানো হয়েছে মন খারাপ, তাই কথা বলবে না, নইলে এত বকবক করে মাথা ধরিয়ে দেয়। আপনি চায়ে চিনি দুধ খান? আমি বললাম, হ্যাঁ, আমি নর্মাল চা খাই। মহিলা ভেতরে চলে গেলে অনুপম জিজ্ঞাসা করল, আপনি দিদিকে কিরকম দেখলেন, মোটা না রোগা? আমি বললুম, কোনোটাই না, খুব সুন্দর। এই সময় তার মায়ের গলা ভেসে আসলো, সে চলে গেল। বারান্দায় বেতের চেয়ারে বসে দেখলাম বাঁধের ওপর ধীরে ধীরে সন্ধে নামছে। এখানে বসলে আর নদী দেখা যায় না। এ সময় তুমি এলে, এসে দরজায় দাঁড়ালে, পরনে অফ হোয়াইট শাড়ি, চুল হাত খোপায় জড়ানো, চোখে চশমা। না, একটুও ভারী হয়নি শরীর, তেমন রোগাও নয়। ঈষৎ হাসলে, এগিয়ে এলে কাছে, বললে, হঠাৎ? এই ঠয়ের উচ্চারণ তুমি ঠিক ঠয়ের মতোই করো, জানো কুসুম। সুচিত্রা মিত্র যেমন গান গাইবার সময় করেন, কখনোই তার ঠ আর ট গুলিয়ে যায় না। উঠে দাঁড়িয়েছিলাম, বললাম, চলে এলাম। তুমি এমন আন্তরিক গলায় বসতে বললে, যেন মনে হলো কাল বিকেলেও আমাদের দেখা হয়েছিল। তুমি বললে, শুনলাম আমেরিকায় গিয়ে ফুলের দেখা পেয়েছিলে। আমি বললুম মজা করে, হ্যাঁ, অনেক ফুল, তবে টিউলিপটা ওই সময় ফোটেনি। তুমি হাসলে, তারপর বললে, আচ্ছা, ফুলের সঙ্গে দেখা হওয়ার পরই বোধহয় আমার কথা মনে এলো। আমি বললুম, মনে এলো নয়, মনে ছিল। ফুল সেটাকে নাড়িয়ে দিল বলতে পারো। ফুল বলল, আপনার সব লেখায় পিসি আছে না? তুমি বললে, তাই? ফুল বলল? আমি বললুম, হ্যাঁ, বলল। তাহলে
এখন প্রমাণ হলো তো তুমি আমার মনেই ছিলে। তুমি বললে কুসুম, প্রমাণ তো কেউ চায়নি, তবে হ্যাঁ, তুমি এই কয়েক বছর আমাকে কেবলই অস্বস্তিতে ফেলেছ। আমি কি অন্যায় করেছি? আমি অবাক হলাম। অস্বস্তিতে ফেলেছি? তোমায় কুসুম, তোমায়? তুমি অভিমান করে বলতেই থাকলে, এই শহরে যে কোনো নারী চরিত্র তোমার গল্প উপন্যাসে এলেই সবাই মনে করে সেটা নাকি আমি। আমার কথা বলার ধরন নাকি তাদের মধ্যেও। স্কুলের অন্য শিক্ষিকারা রঙ্গ করে বলেন, তোমার উচিত ভদ্রলোকের কাছে অর্ধেক টাকা ডিমান্ড করা। মেয়ে চরিত্র হলেই তার মধ্যে তোমাকে মিশিয়ে দিচ্ছেন। আমি যতই সামান্য হই না কেন, আমি কারো মধ্যে যেতে চাই না। আমাকে কেন আমার মতো একা থাকতে দাও না? আমি তোমার মুখের দিকে তাকালাম কুসুম। তুমি মুখ ফেরালে, আরো গম্ভীর হয়ে গেলে, যেন যা বলার বলা হয়ে গেছে, আর এ নিয়ে একটাও কথা বাড়াতে চাও না। এই সময় ওই মহিলা চা নিয়ে এলেন। তুমি পরিচয় করিয়ে দিলে, ওর নাম দীপা, তোমার ভাইয়ের বউ। তুমি আবার বললে, আচ্ছা, এই যে তুমি আমাকে সব চরিত্রের মধ্যে মিশিয়ে দাও, এতে তুমি কি পাও? আমি বললুম, কি পাই মানে? তুমি আবার বললে, হ্যাঁ, তোমার গল্পের অনেক চরিত্র আছে যার কিছুই আমার সঙ্গে মেলে না, তবু সেই চরিত্রদের মধ্যে তুমি আমায় ঢেলে দাও। আমি অন্য কেউ হয়ে থাকতে চাই না। আমি অবাক হয়ে গেলুম। তুমি এমন করে ভাবছো কুসুম? তোমার মনে হচ্ছে না যে আমি এতগুলো বছর তোমায় মনে রেখেছি? আমার কাজের মধ্যে সর্বদা আমি তোমাকে ঠেলে দিয়েছি, কিন্তু মুখে বললাম, কুসুম, তুমি কেমন আছো? তুমি বললে, কেন, দেখতে পাচ্ছ না? আমি বললুম, তুমি ভালো নেই কুসুম, ভালো নেই। না হলে এই ভঙ্গিতে তুমি কথা বলতে না। তুমি আরো কঠোরভাবে বললে, তুমি যখন আমাকে কথা বলতে শুনেছ, তারপর 40টা বছর পেরিয়ে গেছে। একমাত্র আকাশ ছাড়া এত বছরে সব কিছু বদলে যেতে পারে। আমি আকাশ নই। পরিবর্তনটাই স্বাভাবিক। পরিবর্তিত হওয়া মানেই খারাপ থাকা নয়। তুমি আবার বললে, তুমি কেমন আছো আমি জিজ্ঞেস করব না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন কুসুম? তুমি বললে, ভালো না থাকলে কেউ এত লেখা লিখতে পারে? আমি বললুম, এটা তো একটা অভ্যেস, লোকে যে অভ্যেসে চাকরি করে। তুমি আমায় বিশ্বাস করলে না। বললে, এখানে কেন এসেছো? তোমার কোনো কাজের সূত্রে? আমি হতাশ হয়ে বললুম, কুসুম, তুমি কি বুঝতে পারছো না আমি কেন এসেছি? আমি কোনো প্রয়োজনে আসিনি, এসেছি টানে। এসে দেখলাম শহরটা একদম বদলে গিয়েছে। যে হোটেলে উঠেছি সে সময় এসব হোটেল এখানে কল্পনাও করতে পারতো না কেউ। যতীন কাকার বইয়ের দোকানটাও বদলে গেছে। ফিরে গিয়ে যে লেখায় লিখবো, আমার ছেলেবেলার শহরটার ছবি আর আসবে না। তুমি আমি দুজনেই চা শেষ করলাম। মন হওয়াতে প্রশ্ন করলাম, তোমার ভাইয়ের কথা। তুমি বললে সে বড় ছেলেকে নিয়ে কলকাতায় গেছে। আমি ওঠার তোড়জোড় করলাম। তোমার ভাইয়ের বউ এসে বাধা দিলে, বললে, এভাবেই চলে যাচ্ছেন? আমি বললুম, হ্যাঁ, সন্ধে নামছে, ফিরতে হবে। মহিলা অনেক পীড়াপিড়ি করলেন,
তোমাদের বাড়িতে আগামী দিন যাতে দুপুরবেলা খেয়ে যাই। কিন্তু কুসুম, আমি যা খুঁজতে এসেছিলাম তা তো পেলাম না। তাহলে আর এসে কি করব বলো? অথচ সে কথা আমার মনেই রয়ে গেল। তুমি হঠাৎ বললে উনি কালই চলে যাবেন। মহিলা অবাক হলেন। সে কি? কবে এসেছেন? তুমিই উত্তর দিলে আমার হয়ে, বোধহয় আজকে। কুসুম, তুমি এই শহরটার মতোই বড্ড বেশি অচেনা হয়ে গেছো। আমি ফিরে আসার জন্য তোড়জোড় করতেই তুমি বললে এগিয়ে দেবে আমায়। আমি বললুম কোনো দরকার নেই, সামনেই রিক্সা আছে। তবুও তুমি এলে। আমি তোমার সঙ্গে হাঁটতে শুরু করলাম বাঁধের ওপর দিয়ে। তুমি এক দৃষ্টে তাকিয়ে আছো নদীর দিকে। আমি জিজ্ঞাসা করলাম, কুসুম, তুমি সংসারী হলে না কেন? তুমি জবাব দিলে, সংসারই তো করছি, বলো বিয়ে করিনি কেন? বেশ তাই। বিয়ের বয়স যখন হলো তখন বাবা চলে গেলেন। সবে স্কুলে পড়াতে ঢুকেছি, ভাই ছোট, দায়িত্ব নিতে হলো। তারপর একটা বর খুঁজে আনবে এমন কেউ পাশে ছিল না। আমি বললুম, কথাটা কি বিশ্বাস্য? তুমি বললে, সেটা তুমি যেমন ভাববে। মিথ্যে নয়, স্কুলের সহকর্মীরা চেয়েছিলেন শহরের কাউকে বিয়ে করি, যাতে স্কুলের চাকরিটা থাকে। উদ্যোগীও হয়েছিলেন কেউ কেউ। আমি রাজি হইনি এই শহরের কাউকে বিয়ে করতে। কেন কুসুম? বারে, তোমার প্রথম গল্প যেটা দেশ পত্রিকায় বেরিয়েছিল সেটা পড়ার পর মনে হয়েছিল এই শহরের কাউকে বিয়ে করাটা ভুল হবে। আমি চুপ করে থাকলাম। তারপর জিজ্ঞাসা করলাম নির্লজ্জের মতোই, কারো সঙ্গে বন্ধুত্ব হয়নি তোমার কুসুম? তুমি বললে, বন্ধুত্ব মানেই তো তাকে স্বামী হিসাবে গ্রহণ করা নয়। তবে হ্যাঁ, এই শহরে তুমি ব্যতীত আর কার কাছে আমি বন্ধুত্ব করব? তুমি ভুলে যাও যে এখানকার সবাই জানে তোমার সঙ্গে আমার একটা গভীর প্রেম আছে। ওরা ভুলে যায় জানো তো, তুমি যখন 15 আর আমি 12, সেই আমাদের শেষ দেখা। আসলে লিখে লিখে তুমি এই ভাবনাটা ওদের মনে ঢুকিয়ে দিয়েছ। তাতে তুমি হয়তো বিখ্যাত হয়েছ, কিন্তু আমার চারপাশে একটার পর একটা পাঁচিল উঠেছে। বিষণ্ণ গলায় তুমি বললে, কুসুম, আমি আহত হলাম কিন্তু দেখালাম না। বললাম, তোমাকে আমি আহত করবার জন্য লিখিনি কুসুম। তোমার নাম বা তোমাকে চিনতে পারা যাবে এমন তো কোনো সূত্র ছিল না লেখায়। তুমি রুক্ষ স্বরে বললে, কি ছিল সেটা তুমি ভালো করে জানো। তারপর হাসতে শুরু করলে। আমিও চললাম তোমার পাশে পাশে। এই তো বেশ। তারপর হঠাৎ বললে, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? আমি বললুম, নিশ্চয়। তুমি তো এত লেখো, বলো তো নদী কার বন্ধু? আমি জবাব দিলাম, আকাশের। ঠিক, কিন্তু আকাশ যখন অন্ধকারে তখন নদীও কালো। দুজনের কোনো যোগাযোগ থাকে না, যে যার নিজের মতো। কুসুম, মনে হলো যেন তুমি নিজের কথা বলছো। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম, কুসুম, তুমি কেমন আছো? তুমি বললে, কি মনে হয়? আমি বললুম, কুসুম, আমি জানি তুমি ভালো নেই। এবার শব্দ করে হেসে উঠলে তুমি। বললে, দূর, চমৎকার আছি। তোমার এত উপন্যাসের নায়িকাদের মধ্যে ছড়িয়ে আছি আমি, খারাপ থাকবো কি করে? হঠাৎ ঘুরে দাঁড়ালে আমার দিকে। বললে,
তুমি আমাকে নিয়ে যে এত লেখো, আজ যদি বলি আমাকে নিয়ে এমন কোথাও চলো যেখানে বাকি জীবনটা আমরা পাশাপাশি থাকতে পারবো, পারবে নিয়ে যেতে? উত্তরটা তুমি নিজেই দিলে, বললে পারবে না, সম্ভব নয়। ঝর্ণা নদী হয়ে গেলে আর পাহাড়ে ফিরতে পারে না। তার চেয়ে এই ভালো, এই যেমন আছি এই ভালো। কুসুম, তুমি ফিরে গেলে বাঁধের ওপর দিয়ে। ধীরে ধীরে অন্ধকার তোমায় আড়াল করলো। নেমে এলাম রাস্তায়, রিকশায়। হোটেলে ফিরে আসতেই রিসেপশনের নতুন মেয়ে বলল, স্যার, আপনার একটা মেসেজ আছে টেলিফোনে। ঘরে এসে বোতাম টিপতেই কুসুম তোমার গলা শুনতে পেলাম। তুমি বলেছ, শোনো, আমি জানি তুমিও ভালো নেই। শেষ হলো আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত কুসুম, আমি জানি তুমি ভালো নেই। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।